আসসালামু আলাইকুম। ফাগুনমালা স্টাডি একাডেমি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর অনুসন্ধানী পাঠ বই থেকে গতির কথা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি গতি সম্পর্কে একটু ধারণা দেব যে গতি হচ্ছে কি, যে কোনো বস্তুর গতি বলতে আমরা সময়ের সাথে বস্তুটির অবস্থানের পরিবর্তনকে বুঝিয়ে থাকি। যেমন একটা বস্তু সময়ের সাথে যদি তার অবস্থানের পরিবর্তন হয়, মানে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থেকে যায় তাহলে তার কিন্তু গতি হবে না। কিন্তু একটা বস্তু আমি সময় পার হয়ে যাচ্ছে, হয়তো 1 মিনিট পর হোক 5 মিনিট পর হোক, সে কী করলো, অন্য একটা জায়গায় চলে গেল, মানে একটা জায়গায় অতিক্রম করলো, তখন তার কি হবে? গতি হবে। আর সময়ের সাথে যদি অবস্থানের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা স্থিতি অবস্থায় থাকবে। তার মানে এখানে আমাদের একটা অবস্থানের পরিবর্তনের সাথে একটা কোন বিষয়টা জড়িত? সময়। কারণ আমার 1 সেকেন্ড লাগবে কি আর 5 সেকেন্ড লাগবে নাকি 1 ঘন্টা লাগবে, সেটা কিন্তু এই সময়ের উপর নির্ভর করতেছে এই গতিটা। তো যাই হোক, তা কোনো বস্তুর গতি আমাদের সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে বুঝে থাকি। আবার নানাভাবে অবস্থানের পরিবর্তন হতে পারে। যেমন দ্রুত কিংবা ধীর গতিতেও অবস্থানের পরিবর্তন হতে পারে। যেমন একজন কি করলো, তোমার স্কুল থেকে তুমি ধরো বাসা থেকে স্কুলে যাবে। একজন কি করলো, তুমি এবং তোমার ভাই, তুমি একই স্কুলে পারো তোমরা। তো তুমি যখন রওনা দিলা তখন কি করলে? সাইকেলে। আর তোমার ভাই কি করলো? মোটর সাইকেলে রওনা দিল। তখন কে আগে পৌঁছাবে? কারণ তোমার ভাই মোটর সাইকেলে যে, কারণ দ্রুত গতিতে। তো যাই হোক, গতি ধীর গতি হোক আর দ্রুত গতি হোক, তোমরা কিন্তু এক সময় স্কুলে যখন পৌঁছে গেলে তার মানে তোমাদের একটা অবস্থানের পরিবর্তন হলো। এটাই হচ্ছে তোমার গতি। তো গতি যেরকমই থাকুক সেটি ব্যাখ্যা করতে হলে সময়ের সাথে আমাদের বস্তুটির অবস্থান সুনির্দিষ্টভাবে পরিমাপ করতে হবে। সময়ের সাথে কি বস্তুটার অবস্থান, যেরকম সময় পার হয়ে যাচ্ছে, আমি যেরকম টেবিলে একটা বই রেখেছি, এখন কি হলো, সময় পার হয়েছে যাচ্ছে কিন্তু আমি বইটার কোনো অবস্থানে পরিবর্তন করতেছি না। তাহলে বইটা যদি অবস্থানে কোনো পরিবর্তন না করি তাহলে কি হবে? সে সে কিন্তু গতি থাকবে না, এটা স্থিতিই থাকবে। কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, বস্তুটির অবস্থান আমি কি করলাম, বইটাকে আমি এই টেবিল থেকে নিয়ে আমি কি করলাম, অন্য একটা টেবিলে রাখলাম, তখন সেটা কি হবে? অবস্থানে যেহেতু পরিবর্তন হয়ে গেছে তাহলে এটা গতি। তাহলে সেটি করার জন্য আমাদের প্রয়োজন একটি স্থির বিন্দু। যেমন আমার বইটা ছিল প্রথমে কি এই টেবিলে, এই কম্পিউটারের সামনে। এখন বইটা আমি এই কম্পিউটারকে আমি একটা স্থির বিন্দু ধরে নেব, যে স্থির বিন্দু। তো স্থিরবিন্দু আমাদের অবস্থানের পরিবর্তন সম্পর্কে জানতে হলে অবশ্যই একটা স্থির বিন্দু সম্পর্কে বা সাপেক্ষ বিন্দু বা প্রসঙ্গ বিন্দু সম্পর্কে আমাদের একটা আইডিয়া নিতে হবে। কারণ আমাদের পৃথিবীতে আমরা যদি গতি বা স্থিতি বোঝাতে চাই তাহলে অবশ্যই কি থাকতে হবে? একটা স্থির বিন্দু বা প্রসঙ্গ কাঠামো জানতে হবে। যেমন আমরা যখন, আমি এই বইটা আমার কম্পিউটারের সামনে রয়েছে, এখন আমি কি করলাম, টেবিলে, অন্য একটা টেবিলে নিয়ে গেলাম, ঠিক আছে? তো প্রথমে আমার বইটা ছিল কার সাপেক্ষে, কোনটা স্থিরবিন্দু এই মুহূর্তে? আমার কম্পিউটার। আর কম্পিউটারের ঠিক 1 মিটার দূরে আমার বইটা ছিল। এখন আমি কি করলাম, কম্পিউটার থেকে সরিয়ে নিয়ে আরেকটা টেবিলে নিয়ে গেলাম। তাহলে এই কম্পিউটারের সামনে যে ছিল বস্তুটা, এখন কিন্তু সেই কম্পিউটারের সামনে নাই। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই বস্তুটার গতি হয়েছে। কিন্তু যদি আমার কম্পিউটারের সামনে থাকতো তাহলে আমরা কিন্তু বলতাম যে এটা স্থিতি। তো যাই হোক, এই স্থির বিন্দু যদি আমাদের না থাকতো তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারতাম না যে এটা গতি। আমরা এই মুহূর্তে কল্পনা করি যে যে কেউ গাড়িতে করে বাসে চড়ে কি করতেছে, একটা শিক্ষা সফরে কিংবা কোথাও ভ্রমণে যাচ্ছে। তো আশপাশে কি অনেকগুলো প্রসঙ্গ বিন্দু থাকে, প্রসঙ্গ কাঠামো থাকে। যেমন গাছপালা হতে পারে, তো বিভিন্ন বস্তু থাকতে পারে, দোকান পাশা থাকতে পারে, তারপর হচ্ছে বাড়িঘর থাকতে পারে। তার মানে ওইগুলো এক একটা আমাদের স্থির বিন্দু। কারণ আমরা যখন একটা দোকান পার হয়ে যাই বাসে, তারপরে হচ্ছে গাছপালা, বিভিন্ন জিনিস আমরা একের পর এক পার হতে থাকি, তার মানে কি আমাদের গতি হচ্ছে, এটাই বোঝা যায়। আমরা স্থির বিন্দু যাকে আমরা লক্ষ্য করতেছি তা আমরা অতিক্রম করে চলে যাচ্ছি। তাহলে যত স্থির বিন্দু পাচ্ছি সবই আমরা কি করতেছি, অতিক্রম করে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্থির বিন্দু। তো এই মুহূর্তে যদি আমি কল্পনা করি যে আমার রাস্তার দুপাশে একটা গাছও নেই, তারপর হচ্ছে কোনো ঘরবাড়ি কিংবা দালান কোঠা কি দোকান কোনো কিছুই নাই, তাহলে আমাদের একটা স্থির বিন্দুও যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে আমাদের ঠিক কতটুকু না আমাদের গতিটা হয়েছে। তো এই জন্যই, তবে কি আমরা সবসময় গতি সম্পর্কে আইডিয়া নিতে হলে অবশ্যই আমাদের একটা স্থির বিন্দু লক্ষ্য করতে, ধরে নিতে হবে বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হবে। কিন্তু মজার ব্যাপার কি, এই পৃথিবীতে স্থির বিন্দু বলতে কিছুই নেই। কেননা এই পৃথিবী নিজেই ঘূর্ণয়নশীল। পৃথিবী
নিজে যখন ঘূর্ণয়নশীল, তখন তার মধ্যে যত জড়বস্তু থাক আর জীব থাক সবই কিন্তু ঘূর্ণয়নশীল। তাই প্রকৃত স্থির বিন্দু বলতে আমাদের এই পৃথিবীতে নেই, কারণ পৃথিবী তো ঘুরছেই, প্লাস পৃথিবীর মধ্যে যা কিছু আছে আবার সব কিছু কিন্তু ঘুরছে। যে তোমরা অনুমান করতে পারছো প্রকৃত স্থির বিন্দু পাওয়া সহজ নয়। পৃথিবীতে একটি বিন্দুকে আমরা স্থির ধরে নিতে পারি, কিন্তু পৃথিবীটা শুধু যে নিজের অক্ষে ঘুরছে তা নয়, সেটি সূর্যকেও ঘিরেও ঘুরছে। আমাদের পুরো সৌরজগৎ আবার আমাদের গ্যালাক্সির কেন্দ্র ঘিরে ঘুরছে, এবং পুরো গ্যালাক্সিটাই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রসারণের কারণে ছুটে চলেছে। তার মানে কি সবগুলোই কিন্তু গতিশীল, তাই আমরা প্রকৃতি স্থির বলে কিন্তু সবই ঘূর্ণয়নশীল। তো যাই হোক, কিন্তু আমাদের এই গতি বা স্থিতি বোঝার জন্য, এই গতি কোনো বস্তু গতিশীল কিন্তু বোঝার জন্য অবশ্যই কিন্তু আমাদের একটা স্থির বিন্দু জানা দরকার। কিন্তু আমরা তো সেটাকে পরম স্থিতি বলবো না, এটা হচ্ছে আপাতত দৃষ্টিতে একটা স্থির বিন্দু ধরে নিয়ে তার সাপেক্ষে আমরা কোনো বস্তু গতি না স্থিতিতে আমরা বুঝতে পারবো। তবে আমাদের দৈনন্দিন কাজের জন্য আমরা আমাদের আশেপাশে কোনো একটি বিন্দুকে স্থির ধরে নিয়ে তার সাপেক্ষে বস্তুর অবস্থান পরিমাপ করতে পারবো। কেননা আমরা পরম স্থিতি না থাক, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে যেটা স্থিতি আমরা সেটাকেই আমরা সাপেক্ষ হিসেবে ধরে নেব। আর এই বিন্দুটিকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। তাহলে আমরা যে স্থির বিন্দুটাকে নিয়েছি ওকেই আমরা প্রসঙ্গ বিন্দু, এবং এই প্রসঙ্গ বিন্দুটি যে কাঠামোর অংশ তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই প্রসঙ্গ বিন্দুটি যে কাঠামোর অংশ তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলবো। শুধু তাই নয়, প্রয়োজনে আমরা চলমান একটি কাঠামোকে প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরতে পারি। চলমানের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। যেমন একটা রাস্তায় কি হচ্ছে, একটা বাস, ছোট একটা বাস যাচ্ছে, লোকাল বাস যেটা, তার পাশ দিয়ে কী করলো, একটা কোচ, হাই কোচ যেগুলো অনেক উন্নত মানের যে বাসগুলো, পাশে ওভারটেক করে চলে গেল। মানে একটা মানে একটা ছোট গাড়ি, ছোট বাস কি করলো, তাকে ওভারটেক করে বড় একটা বাস চলে গেল। তার মানে এই গতিশীল বস্তুটা যে ছোট বাস, একেও আমরা একটা প্রসঙ্গ বিন্দু ধরতে পারি, যে তার সাপেক্ষে কি করলো, ওই ছোট বাসটার প্রেক্ষিতে সে কি করলো, পার হয়ে গেল। তার মানে ওই বড় বাসটার একটা গতি হলো। এখন আমরা একটা উদাহরণ দেখাবো। হ্যাঁ, এই যে এখানে একটা ছাগল বাঁধা রয়েছে, এই ছাগলটা একটা খুঁটির সাথে বাঁধা রয়েছে। তো ছাগলটা খুঁটি থেকে কয় মিটার, আমি ধরে নিলাম হয়তো 2 মিটার দূরে অবস্থিত। তো এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সে 2 মিটার দূরে অবস্থিত। আমি এই খুঁটিটাকে একটা স্থির বিন্দু ধরে নিলাম, সে কি করছে, এই প্রসঙ্গ বিন্দু থেকে বা প্রসঙ্গ কাঠামো থেকে 2 মিটার অবস্থিত। তার মানে এই ছাগলটার একটা গতি হয়েছে। তাহলে খুঁটির সঙ্গে একটা ছাগল বেঁধে রাখা আছে, এখানে খুঁটিটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে 2 মিটার দূরে বসে আছে, তাহলে কিন্তু ছাগলটি ঠিক কোথায় আছে তুমি বলতে পারবে না। যেরকম আমি বললাম যে মুখে বললাম যে ছাগলটা 2 মিটার দূরে আছে। আচ্ছা, 2 মিটার দূরে তো সে উত্তর দিকেও হতে পারে, দক্ষিণ দিকেও হতে পারে, পশ্চিম দিকেও হতে পারে, পূর্ব দিকেও হতে পারে, যে কোনো সাইডে দিয়ে হতে পারে। তার মানে নির্দিষ্ট করে যে আমি দূরত্বটা কোন দিকে ছাগলটি বাঁধা আছে আমি কিন্তু এক্সাক্ট বলতে পারবো না। কিন্তু আমি যদি বলতাম যে ছাগলটি পশ্চিম দিকে 2 মিটার দূরে অবস্থিত, তাহলে কিন্তু আমি ঠিক ছাগলটার মেইন অবস্থানটা আমরা জানতে পারতাম। কিন্তু যখনই আমাদের কোনো নির্দিষ্ট দিক থাকবে না, তখন শুধুমাত্র আমরা তার অবস্থান সুস্পষ্টভাবে কিন্তু আমরা জানতে পারবো না, দিকটাও আমাদের জানতে হবে। তাহলে ছাগল বাঁধা আছে, এখানে খুঁটিটি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে 2 মিটার দূরে বসে আছে, তাহলে কিন্তু ছাগলটি ঠিক কোথায় আছে তুমি বলতে পারবে না, কারণ ছাগলটি খুঁটি থেকে 2 মিটার দূরে যে কোনো দিকে থাকতে পারে। যদি বলা হয় ছাগলটি খুঁটি থেকে দক্ষিণ দিকে 2 মিটার দূরে বসে আছে, তাহলে প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে, তাহলে এই যে প্রসঙ্গ বিন্দু খুঁটিটা যে দেখতে পাচ্ছি ওইটাই প্রসঙ্গ বিন্দু, তার সাপেক্ষে ছাগলটি কোথায় আছে তুমি সুনির্দিষ্টভাবে বলতে পারবে। তার মানে কি এখানে এই প্রসঙ্গ বিন্দু ছাড়া কিন্তু তুমি কখনোই কোনো বস্তুরই মেইন দূরত্ব, অবস্থান কিংবা গতি বলতে পারবে না। এটা অবশ্যই প্রসঙ্গ বিন্দুর দরকার। সময় কি করো যে তোমার বাড়ি কোথায়, ধরো স্কুলে গেছো, তোমার টিচার তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, যে কোনো একটা স্থির বিন্দু ধরে নাও, প্রসঙ্গটা কাঠামো ধরে নাও যে তার পাশে বাড়ি, এরকম তোমরা বলো, তাই না? যেরকম তুমি এখন বলতে পারো যে আমার বাড়ি রূপালী ব্যাংকের কাছে, তুমি শিক্ষককে বলে যে আমার রূপালী ব্যাংকের পাশে বাসা। তাহলে রূপালী ব্যাংকটাকে তুমি কি করেছো, ওখানে প্রসঙ্গ বিন্দু বা স্থির বিন্দু ধরে নিছো, তার মানে তোমার সেই সাপেক্ষে তোমার অবস্থানটা বুঝাইছে, তোমার বাড়ির অবস্থানটা। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রসঙ্গ বা স্থির বিন্দু অবশ্যই দরকার। অর্থাৎ একটি বস্তুর অবস্থান জানতে হলে একটি প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে
সাপেক্ষ তল লাগবেই, একই সঙ্গে কোন দিকে এবং কত দূরে অবস্থিত সেটিও জানতে হবে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে একটা বস্তু যদি তুমি সুনির্দিষ্টভাবে অবস্থান জানতে চাও, তাহলে তোমাকে সবার আগে কি জানতে হবে, একটা প্রসঙ্গ বিন্দু জানতে হবে। তারপরে তোমাকে জানতে হবে যে কোন দিকে আছে প্রসঙ্গ বিন্দু। যেরকম আমি খুঁটি প্রসঙ্গ বিন্দু স্থির করলাম, আর সেই বিন্দু থেকে তুমি কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে না পশ্চিম দিকে না পূর্ব দিকে, সেটা তোমাকে জানতে হবে। তার মানে দিক জানতে হবে। জানার পর তুমি ঠিক কতটুকু দূরত্বে আছে, যেরকম 2 মিটার দূরে আছে, তবে আমি সেই বস্তুটার কি জানতে পারবো, প্রকৃত অবস্থান জানতে পারবো। তার মানে আমি ছাগলটার প্রকৃত অবস্থান সম্পর্কে জেনে গেছি। ছাগলটা তোমার কি আছে, দক্ষিণ দিকে, প্রসঙ্গ বিন্দু থেকে কয় মিটার দূরে, 2 মিটার দূরে। এটাই তাহলে ছাগলের প্রকৃত অবস্থান হয়ে যাবে। এখন তাহলে আমরা অবস্থান মানে কোনো বস্তুর অবস্থান সম্পর্কে আমরা জানলাম। তো একটি বস্তু গতি সম্পর্কে আলোচনা করতে হলে বস্তুর অবস্থান ছাড়াও, মানে আমি যখন একটা বস্তুর প্রকৃত গতি সম্পর্কে জানতে চাই, তখন তার অবস্থান ছাড়াও দূরত্ব এবং সরণ সম্পর্কে জানা দরকার। এই দুটি রাশি বোঝা দরকার। তাহলে আমরা প্রথমে একটা বস্তুর অবস্থান নির্ণয় করলাম, যে আমাদের কোনো বস্তুর গতি যদি আমরা জানতে চাই, ঠিক গতি যদি জানতে চাই, তাহলে বস্তুটি ঠিক কোন অবস্থানে আছে এবং তার দূরত্ব এবং সরণ সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে একটি বস্তু গতি সম্পর্কে আলোচনা করতে হলে বস্তুর অবস্থান ছাড়াও দূরত্ব, সরণ, এই তিনটি বিষয় যেহেতু আলোচনা করতে হয় কিংবা জানতে হয়, তার এই দুইটি রাশি বলতে কি বোঝানো হয়েছে সেটি আগে বুঝতে হবে। তাহলে আমাদের প্রথমে দূরত্ব কি আর সরণ কি, আমরা সে সম্পর্কে একটা আইডিয়া নেব। এখন আমি যেহেতু একটা বস্তুর গতির সাথে তার বস্তুটার অবস্থান জড়িত, দূরত্ব জড়িত এবং সরণ জড়িত, তাহলে আমরা সেই সম্পর্কেই এখন একটা আইডিয়া দেব। যে একটি বস্তুর গতি সম্পর্কে আলোচনা করতে আমাদের অবশ্যই অবস্থান জানা দরকার, দূরত্ব জানা দরকার, সরণ জানা দরকার। এখন সরণ সম্পর্কে আমরা আগে প্রথমে একটু আমি দূরত্ব সম্পর্কে আইডিয়া দেবো। যে চলমান বস্তুর বেলায় একটি বস্তু যতটুকু জায়গা দখল করবে, মানে যেটুকু জায়গা অতিক্রম করবে, তার দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে দূরত্ব। তাহলে একটা চলমান বস্তু মানে ঠিক কতটুকু তার জায়গা পরিবর্তন করলো কিংবা জায়গা অতিক্রম করলো, সেটাই তার দূরত্ব। যেমন উত্তর থেকে দক্ষিণ দিকে গেল, উত্তর থেকে দক্ষিণ দিকে 10 কিলোমিটার গেল, 10 কিলোমিটার যে আবার কি করলো, ব্যাকে আসলো 5 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার পথ অতিক্রম করলো উত্তর থেকে দক্ষিণ দিকে, সে কি করলো, আবার পুনরায় 5 কিলোমিটার ফিরে আসলো। তাহলে তার মোট দূরত্ব মানে মোট কতটুকু জায়গা অতিক্রম করলো, সে 10 আর 5 15 কিলোমিটার। ঠিক আছে? কিংবা আমি কি করলাম, তুমি তোমার স্কুলে যাওয়ার পথ অনেকগুলো, একটা হচ্ছে সোজা পথ রয়েছে, তুমি কি করলে, তোমার এক বন্ধু বাসায় তাকে ডাকতে গেলে, তারপর কি করলে আর এক বন্ধুর বাসায় একটা গাইড নিতে গেলে, বই নিতে গেলে, আবার এভাবে কি করলে তুমি ঘুরে ফিরে অনেক দূর দূরান্ত রাস্তা দিয়ে তুমি কি করলে স্কুলে পৌঁছালা। তুমি হয়তো 20 কিলোমিটার পথ অতিক্রম করেছো। তখন তোমার মোট দূরত্ব হবে কি, মানে তুমি যতটুকু জায়গা অতিক্রম করলে সেটাই তোমার মোট দূরত্ব। তার মানে 20 কিলোমিটার তোমার দূরত্ব, অথচ তোমার বাড়ি থেকে তোমার স্কুলটা মাত্র 5 কিলোমিটার দূরে। তখন এই তার মানে তোমার অবস্থানটা শুধু কিন্তু পরিবর্তন হয়েছে মাত্র 5 কিলোমিটার। কারণ তোমার স্কুল থেকে তোমার বাড়ি সোজা পথে যেটা, সেটা 5 কিলোমিটার, কিন্তু তোমার দূরত্ব কিন্তু তুমি অনেক দূরত্ব অতিক্রম করেছো। তাই যাই হোক, একটি বস্তুর গতি সম্পর্কে আলোচনা করতে হলে বস্তুর অবস্থান ছাড়াও দূরত্ব, সরণ, এই দুটি রাশি সম্পর্কে জানতে হবে। আমরা এটা আগেই বলেছি যে চলমান বস্তুর বেলায় একটি বস্তু যেটুকু জায়গা অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে দূরত্ব। তাহলে যতটুকু জায়গা তুমি তুমি তোমার বন্ধুর বাসায় ঘুরে ফিরে, আরো বন্ধুর বাসায় ঘুরে তুমি কি করলে স্কুলে গেলে, তাহলে তুমি যতটুকু পথ তুমি সরে গেছো বা পথটা অতিক্রম করেছো, সেটা তোমার মোট দূরত্ব। সেটি সরলরেখাও হতে পারে, আবার আঁকাবাঁকা রাখাও হতে রেখা। তাহলে দূরত্বের একটা পরিমাণ আছে কিন্তু কোনো দিক নাই। কারণ তুমি কোন দিকে গেছো, কিভাবে আঁকা পথে গেছো না সরল পথে গেছো, তোমার কিন্তু এটা তুমি ধীর গতিতে গেছো না দ্রুত গতিতে গেছো, এগুলো কিছুই দেখার বিষয় নয়। কিন্তু যে কতটুকু জায়গা অতিক্রম করলে সেটাই তোমার দূরত্ব। তাহলে বুঝতে পেরেছো? তাহলে অন্যদিকে বিজ্ঞানের ভাষায় এখন আমি সরণটা কি, যে বিজ্ঞানের ভাষায় সরণ হচ্ছে একটি বস্তুর আগের অবস্থান থেকে নতুন অবস্থানে মোট কতটুকু সরে গেছে তার পরিমাপ। যেরকম তুমি আগে কি কোথায় ছিল, তোমার বাড়িতে, তুমি কি গেলা, প্রথমে স্কুলে গেলা,
যার পর কি করলে আবার ওই আগের অবস্থানে ফিরে আসলে, তাহলে এখানে তোমার স্মরণ কতটুকুন? তোমার স্মরণ কিন্তু এখানে 0। তার মানে স্মরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্যটাই হচ্ছে স্মরণ। তুমি আগে কোন অবস্থানে ছিলে আর বর্তমানে কোন অবস্থায় আছে, সেটাই, এই দুইজনের পার্থক্যটাই হচ্ছে তোমার স্মরণ। তাহলে স্মরণ হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের পার্থক্যটাই স্মরণ। যেমন আমি বলি যে তুমি যদি উত্তর দিকে 10 কিলোমিটার গিয়ে আবার দক্ষিণ দিকে 5 কিলোমিটার ব্যাকে আসো, ফেরত আসো, তাহলে সব মিলে তুমি কত কিলোমিটার পথ অতিক্রম করলে? 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, এইটাই তোমার হচ্ছে দূরত্ব। কিন্তু তুমি যদি 15 কিলোমিটার যে 10 কিলোমিটার উত্তর দিকে যে আবার 5 কিলোমিটার দক্ষিণ দিকে ফেরত যা আসলে, তোমার কিন্তু স্মরণের বেলায় কি হবে? মাত্র 5 কিলোমিটার। তার মানে তোমার আগের অবস্থান থেকে তুমি ঠিক কোন অবস্থানে আছো? তাহলে আগের অবস্থান আর বর্তমান যে শেষ অবস্থান, এই দুইটার পার্থক্যটাই তোমার স্মরণ। যেমন এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি? একটা বাড়ি দেখতে পাচ্ছি আঁকা বাঁকা পথে 5 কিলোমিটার দূরে, একটা পুকুরে বা জলাশয়ে রয়েছে 5 কিলোমিটার দূরে, আর এটা হচ্ছে তোমার সোজা পথে 2 কিলোমিটার। তো তুমি এখানে কি করলে? বাড়ি থেকে তুমি আঁকা বাঁকা পথে ওই জলাশয় পর্যন্ত গেলে, এখানে 5 কিলোমিটার পথ অতিক্রম করলে, এই 5 কিলোমিটার পথটাই তোমার হচ্ছে দূরত্ব। তুমি আঁকা পথ মানে যতটুকুন তুমি পথ অতিক্রম করেছো কিনা, এই পুরাটাই তোমার দূরত্ব। হোক তোমার আঁকা বাঁকা পথে কিংবা সোজা পথে, তুমি যতটুকু পথ অতিক্রম করবে সেটাই তোমার দূরত্ব। কিন্তু তুমি হচ্ছে এই বাড়ি থেকে তোমার পুকুর ওই জলাশয় পর্যন্ত তোমার পথ অতিক্রান্ত, মানে আগের অবস্থান থেকে পরের অবস্থান দূরত্ব হচ্ছে তোমার 2 কিলোমিটার। তার মানে এটাই তোমার স্মরণ। হ্যাঁ, এখানে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি আর দূরে একটা জলাশয় দেখতে পাচ্ছি। তো এখানে এই ঘর থেকে জলাশয় যদি আমরা সোজা যাই তাহলে 2 কিলোমিটার, আর যদি এই আঁকাবাঁকা রাস্তা হয়ে যায় তাহলে আমাদের 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করা। তো এখানে হচ্ছে এই যে 2 কিলোমিটার যে আমরা সোজা রাস্তা গেলাম, যে এই ঘর থেকে মানে এই আদি অবস্থান ঘর ধরবো, আর হচ্ছে শেষ অবস্থানে ওই জলাশয়, ওই তীর চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে। তো এই আদি অবস্থান আর শেষ অবস্থানের যে পার্থক্যটা, এটাই হচ্ছে আমার স্মরণ। কিন্তু আমার দূরত্বটা কত হবে? এই যে আঁকাবাঁকা পথ দিয়ে আমি যে যতগুলো পথ অতিক্রম করলাম জলাশয় পর্যন্ত, এই পুরো 5 কিলোমিটারই হচ্ছে আমার দূরত্ব। আর এই স্মরণের জন্য একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। তো আশা করি তোমরা এই স্মরণ এবং দূরত্ব পার্থক্যটা বুঝতে পেরেছো।